রাসেল ভাই কেমন আছেন? জানি আপনি সব সময় ভালো থাকেন এবং ভালোর দলে, কিন্তু আমি তারপর অনেকগুলো ডট চিহ্ন। যাই হোক, লিখছেন যে আমার সাথে ঘটে যাওয়া যে ঘটনাটি তা 2007 সনের অগাস্ট মাসে। আমি তখন ছিলাম পূর্ব রাজাবাজার এলাকায় একটি ফ্যামিলি বাড়িতে। আমি আমার ঘটনাটি বর্ণনা দেওয়ার পূর্বে ওই বাড়িটির চারপাশ সম্পর্কে বললে ঘটনাটা বুঝতে অনেক সহজ হবে। বাড়িটা ছিল 6 তলা। আমি একেবারে নিচ তলার ডান পাশের ফ্ল্যাটটিতে থাকতাম। প্রথমে দরজা খুলে ঢুকে হাতের বামে যে বড় রুমটি, সেই রুমটি ফ্ল্যাটের মালিক ও তার স্ত্রী এবং তাদের 2 ছোট ছেলে মেয়েকে নিয়ে থাকতেন। এরপর সোজা গিয়ে যে রুমটি, সেটাতে আমি ও আরেকজন থাকতাম। রুমটার মাঝখানে দরজার পরিবর্তে ছিল একটা পর্দা এবং সে পাশের রুমটাতে থাকতো 3 জন। রুমটার মাঝখানে পর্দা থাকার কারণে এ রুম থেকে ও রুম অনায়াসে যাওয়া আসা করা যেত। আমার রুমের জানালাটা ছিল অনেক বড়, তার পার্ট ছিল মোট 6টি এবং সে 6 পার্টের 5টি পার্ট থাকতো লাগানো এবং প্রথম যে পার্টটি সেটি বিছানার পেছন দিকে গিয়ে 3 হাত ডানে। এই পার্টটি ছিল দিন রাত অর্ধখানি খোলাই থাকতো। এই জায়গা থেকে 4 হাত দূর দিয়ে 8 ফিট উঁচু দেয়ালে চারপাশ ঘেরা ছিল বাড়িটি। মাঝখানে সাথে সাথে মাটি, জঙ্গল আর পরিত্যক্ত ময়লা ও কাগজ জমেছিল। আমার মনে আছে সেদিনটি ছিল বৃহস্পতিবার। দুপুরের পর থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল আর আকাশটা ছিল মেঘের ঘনঘটা। রাতের বেলায় আমার রুমমেট ছিল না, তাই সে রাতে ছিলাম আমি একা। ওপাশের রুমটাতে 3 জন, একজন সাপ্তাহিক ছুটিতে বাড়িতে গিয়েছিল। আমি রাত 10টা না বাজতেই গভীর ঘুমে ঢলে পড়েছিলাম বিছানাতে, যার কারণটা আমি আজও আবিষ্কার করতে পারিনি। হঠাৎ গভীর রাতে ঘুমটা ভেঙে গেল। আস্তে আস্তে করে চোখ দুটো মেলে দেখি সমস্ত ঘরটা ঘুটঘুটে অন্ধকার। একটা ভ্যাপসা গরম যেন বিরাজ করছে সমস্ত ঘর জুড়ে। কাত হয়ে শুয়ে রয়েছে আমি একেবারে বিছানার কিনারে। আমার গলাটা কেমন যেন ঘামে ভিজে গেছে, মুখে একটু পিপাসাও। কাত অবস্থাতে একদম নড়াচড়া না করে বাম হাত দিয়ে আমি গলা এবং ঘাড়খানি পরখ করে দেখতে লাগলাম, কিন্তু কারেন্টটা এত রাতে গেছে কখন? এখন রাতই বা কয়টা বাজে? ঘুটঘুটে অন্ধকার, তাই অন্ধকার বুঝতে পারছিলাম না সময়টা। এবং বাহিরে কি যেন একটা নড়াচড়ার শব্দ হচ্ছিল। না, জঙ্গল গাছের ওপর বৃষ্টি পড়ার শব্দটা একটু জোরেই মনে হচ্ছে। ঘুম ভেঙে কেমন যেন আমি হতভম্ব হয়ে রয়েছি। এরপর সোজা চোখ দুটো অর্ধ খোলা সে জানালার দিকে পড়ে যায়। তখনই মনে হলো কি যেন ছটফট করতে করতে সরে গেল তার পাশ থেকে। আমার বুকটার সঙ্গে সঙ্গে একটা ভয়ের শিহরণ খেলে গেল। আমি 20 সেকেন্ডের মতো সেভাবেই চেয়ে রইলাম ওই অর্ধ খোলা জানালার দিকে। আবার চোখের ভুল বলে কিছুতেই সান্ত্বনা দিতে পারছি না মনটাকে। আমি ভয় ভয় করেও সোজা হয়ে উঠে জানালার কাছে গিয়ে গ্রিলের সামনে ফাঁকটিতে চোখ রাখি। চারিদিক খুঁজতে লাগলাম। হঠাৎ বিদ্যুতের ঝলকানো আলোয় মাত্র 15 গজ বাড়িটার শেষ প্রান্তের বাউন্ডারি দেয়াল চেপে ধরে লম্বা কি যেন একটা ঝুলে রয়েছে। আমি সঙ্গে সঙ্গে মাথাখানি সরিয়ে দাঁড়ালাম। কে বলে চিৎকার করতে চাইলেও দেখার কৌতূহলটাই আমার মনের মাঝে বেশি হলো। আমি ভয় ভয় করে আবারও ভালোভাবে দেখার চেষ্টা করলাম। দেখি খুব চিকন লিকলিকে প্রায় 7 ফিটের একজন লম্বা, হয়তো অনেক বৃদ্ধ, দেয়ালের উঁচুতে 2 হাত চেপে সোজা ঝুলেই রয়েছে। পরনে ছিল তার পুরাতন খয়েরি পাঞ্জাবি, জুব্বার মতো। আমি পা পর্যন্ত তার অনেকক্ষণ ধরেই দেখার চেষ্টা করলাম, কিন্তু অন্ধকারে বৃষ্টির মাঝে হাঁটুর নিচের অংশটুকু শেষ পর্যন্ত দেখতে পাইনি বা মিলাতে পারলাম না। তবে শরীরের তুলনায় মাথাটি তার অনেকটা ছোট ছিল, যেন লম্বা একটা কোনো নেকড়ের মাথা। সে মাথাটার ওপর ভাগ কোনো চুল ছিল না, তবে কানের পাশ দিয়ে মাথার পেছন পর্যন্ত চুল কিংবা এক জটলা লোম ছিল। আমি বদ্ধ ঘরের ভেতর থেকে এভাবেই চেয়ে থাকতে থাকতে প্রায় 5 মিনিট অতিবাহিত হয়ে গেল। আমার সমস্ত শরীরটায় বারবার ভয়ের শিহরণ খেলে যাচ্ছিল। আমি অবাক, কারণ সামান্য পরিমাণও সেটি নড়ছিল না। কিন্তু এটা কি, ভূত নাকি জিন? এমন সময় আমার শরীরটা একটু কেঁপে উঠল। আমার পাশের টেবিলটায় হাতটা রাখতেই 3য় শ্রেণীতে পড়া ফ্ল্যাটের মালিকের ছেলে তুষারের বাটুলটার ওপর গেল আমার হাতটা। আমি চেপে ধরলাম সেটিকে এবং আমার মনে পড়ল টেবিলের উপর একটি রাবার ছিল, গতকাল রাতে দেখেছিলাম। অন্ধকারে আমি সেটা টেবিলে হাতড়ে পেয়েও গেলাম এবং ডান হাতে গুলি স্বরূপ সেই রাবারটা দিয়ে অর্ধ খোলা জানালা দিয়ে বাম হাতটা সামান্য বের করে ডান হাতে জোরসে টান মারলাম, ঠিক সোজা সেটার মাঝ পিঠে, এবং ধুস করে তৎক্ষণাৎ একটা শব্দ হলো। এরপর
এরপর জানালার গ্রিলের ফাঁকে চোখ রেখেছি। হঠাৎ সেটি মাথা ঘোরালো। অনেক বড় বড় টকটকে লাল দুটি চোখ যেন ভয়ঙ্কর দৃষ্টিতে আমাকেই দেখছিল। তার টকটকে লাল গোল গোল বড় বড় চোখের মণিগুলো যেন বের হয়ে আসছে নেকড়ে ওই মুখখানি থেকে। এক্ষুনি বুঝি এক লাফ মেরে কাঁচ ভেঙে দুহাতে ধরবে চেপে আমার গলাখানি। এমন ভয়ঙ্কর দৃশ্য আর এমন মনে হতেই আমি চিৎকার করি এবং এক লাফ দিয়ে পড়ে যাই মেঝেতে। পাশের রুমের দুজন এসে মোবাইলের আলোতে আমার কাঁপুনি দেখে তারা ভীত হয়ে গিয়েছিল। এরপর ভূত ভূত বলে বাড়ির সকলে মিলে লাইট নিয়ে আসে এবং সমস্ত ঘর বাড়ি জানালা খুলে দেখে কোনো কিছুরই কোনো হদিস মিলাতে পারে না। এরপরেই আমার শরীরে অনেক জ্বর চলে এসেছিল এবং বাকি রাতটা 3 জন মিলে একটি বিছানায় ঘুমিয়েছিলাম। আর পরের দিন সকাল 11টায় কাউকে কিছু না বলে সেদিনই ঢাকা থেকে চাকরি ছেড়ে চলে এসেছিলাম আমি আমার নিজ জেলা শহরে। আজ আমি লিখতে বসে সে দৃশ্য বর্ণনা করতে আমার গা শিউরে উঠছে বারবার। সেদিনের থেকে আর কোনোদিন রাতে ভুলক্রমে জানালা খোলা রাখি না। এই ছিল ঘটনাটি। এবং তিনি বলছেন শেষে যে এখনো কোনো কোনো গভীর রাতে ঘুম ভেঙে যায়, আবার কোনো রাতে সেই ভয়ঙ্কর দৃশ্যটা ভেসে আসে দু চোখের মাঝে। সেদিনের রাতটা আমার অনেক ভয়ের আর অনেক কষ্টের। বলবো আপনি আপনার নামটা বলবেন এবং কোথা থেকে এসেছেন একটু প্লিজ যদি বলতেন। হ্যালো লিসনার্স, হ্যালো রাসেল ভাই, হ্যালো মাসুম ভাই। আমি জীবন রায়, আমি এসেছি ময়মনসিংহ থেকে। ময়মনসিংহ থেকে আজকে তো জার্নি করে এসেছেন কোথায় আপনি? ওকে, আমি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়ছি। আচ্ছা, 4th ইয়ারে ফ্যাকাল্টি অফ ফিশারিজে। তো রাসেল ভাই, আমি প্রথমে একটু আপনার কাছে সময় চেয়ে নিচ্ছি, একটু ঘটনাটা বড় এই জন্য। তো রাসেল ভাই, আমি যে ঘটনাটা আজকে সবার সাথে শেয়ার করবো, এটা আমার জীবনে ঘটে যাওয়া দ্বিতীয় ঘটনা। তো রাসেল ভাই, ঘটনাটা ঘটার বেশি দিন হয়নি। ঘটনাটা ঘটে এর আগের পুজোর আর কুরবানির যে ছুটিটা পড়ে তখন বাসায় যাওয়া হয় রাসেল ভাই। তো সপ্তমীর দিন প্রথম যখন ঘুম ভাঙে তখন সেটা শুনে ঘুম ভাঙে যে আমাদের পাশের বাড়ির যে ছোট মেয়েটি ছিল সে সুইসাইড করেছে। তো রাসেল ভাই, সেভাবেই জানা যায় যে এভাবে চলছে। তো আমার বড় ভাই মেডিকেলে পড়ে। তো ও গিয়ে দেখে যে তার অবস্থা অনেক খারাপ। সে তাদের সাজেস্ট করে যে তাকে যেন মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সো সেভাবে মেডিকেলে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে ডেড বলে ঘোষণা করে দেয়। তো তারপরে নিয়ে আসা হয়। রাসেল ভাই, তারা হিন্দু ছিল। তো যেহেতু হিন্দু ছিল তো সব প্রক্রিয়া চলতে থাকে যে তাকে শ্মশানে নিয়ে যেতে হবে। তো রাসেল ভাই, আমি একটা জিনিস বলতে চাই, আমাদের হিন্দুদের মাঝখানে একটা জিনিস দেখা যায় যে কেউ মারা গেলে শ্মশানে যাওয়ার সময় খুব বেশি একটা লোক হয় না। এটা একটু খারাপ জিনিস। তো এদিক থেকেই বোধ হয় যে যাওয়া উচিত শ্মশানে। তো এভাবে আর কি তাকে নিয়ে শ্মশানে যাওয়া হয়, সাথে আমিও যাই। তো শ্মশানে যখন গেলাম, মেইন রোড থেকে বেশ অনেকটা পথ পার হয়ে শ্মশান পড়ে। যে পথটা মেইন রোড থেকে পড়ে সেটা অনেকখানি জংলা, অনেক বাঁশঝাড় টাশঝাড় অনেক কিছুই থাকে। বাঁশঝাড়গুলি মেনলি রাসেল ভাই ছিল এই জন্য যে শ্মশানে কেউ মারা গেলে ওখানকার লোকজন আর কি বাঁশগুলি বিক্রি করে যাতে পুরানো হয় শ্মশান ঘাটে আর কি। তো এটা থেকে সুবিধা হয়, এই জন্যই বাঁশঝাড় টাশঝাড় ছিল আর কি। তো রাসেল ভাই, শ্মশানে যাওয়া হয়। শ্মশানে গিয়ে শুনতে পারি বড়রা ডিসিশন নেয় যে তাকে, যেহেতু সুইসাইড কেস ছিল, তাকে পোড়ানো হবে না, মাটি দেওয়া হবে। সো মাটির সব কার্যক্রম চলতে থাকে। এর মাঝখানেই ফোন আসে তার বড় বোনের। তার বড় বোন জানায় সে লাশ দেখতে চায়। সো এর জন্য ওয়েট করতে বলে। তো রাসেল ভাই, একটা জিনিস সেটা হচ্ছে যে ওর বড় বোন আসবে ঠাকুরগাঁ থেকে, আর ঘটনাটা ঘটে সৈয়দপুরে। ঠাকুরগাঁ থেকে সৈয়দপুরের ডিস্টেন্স প্রায় 2.5-3 ঘন্টার মতো লাগে। সো এখন ওয়েট করতে হবে। আমাদের শ্মশান ঘাটে যেতে যেতে প্রায় বিকেল হয়ে যায়। তো বিকেলের পরে এখন সবাই বড়রা ডিসিশন নেয় যে ওকে ওয়েট করা হবে। কিন্তু রাসেল ভাই, আমি সবাইকে একটু তাগাদা দেই যে দেখেন ওয়েট করার ঠিক হচ্ছে না, অনেক রোদ ছিল। সো যত তাড়াতাড়ি মাটিটা দেওয়া সম্ভব দিয়ে ফেলেন। রাসেল ভাই, তারপর শেষ পর্যন্ত ওয়েট করা হলো। তারা আস্তে আস্তে প্রায় অনেক রাত, বেশ রাত হয়ে যায় আর কি, 7:30 8টার মতো বেজে যায়। মাটির কাজ, পুরোহিতের কাজ সবকিছু শেষ করতে করতে বেশ 9টা বেজে যায়। এরপর রাসেল ভাই যাওয়ার পালা। তো প্রায় সবাই এক করে শ্মশান থেকে বের হতে থাকে। তো আমার সাথে আমার এইজের একটা ফ্রেন্ড ছিল, তো ওর সাথেই আমি থাকি তখন। এর মাঝখানে আমি রাসেল ভাই একটা জিনিস ভুল করে ফেলি, সেটা হচ্ছে যে আমাদের সাথে যারা ছিলেন তারা প্রায় সবাই আগায় যায়। তো আমি মনে করি যে আমাদের পিছনে আরো কয়েকজন ছিলেন, কিন্তু ভুলটা ছিল আমার এখানে রাসেল ভাই, যে অ্যাকচুয়ালি যারা ছিলেন শ্মশানে 2-1 জন, তারা শ্মশানেরই লোক, ওখানে কাজ টাজ করেন। আমাদের পিছনে কেউই ছিলেন না। তো আমরা হাঁটতে থাকি, ইট ওয়াজ ফাইন, কোনো সমস্যা ছিল না। কিন্তু রাসেল ভাই, কিছুটা দূর পথ যাওয়ার পরে যখন বুঝতে পারি সামনের যারা ছিল তারা বেশ আগায় গেছে, তখনই ঘটে রাসেল ভাই ঘটনা। আমার প্রথম আমি ফিল করতে পারি যে আমার হাত পা প্রায় অবশ
হয়ে আসছে, আমি মুভ করতে পারছি না। পরে রাসেল ভাই আমি প্রথম যে জিনিসটা বুঝতে পারি, আমার কানের কাছে যে আওয়াজটা আমি শুনতে পাই রাসেল ভাই, সেটা ছিল বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ঠিক যেমন আমরা একটু আগে মানুষ যে মেয়েটা মারা গিয়েছিল, আমরা যেমন তাকে শ্মশানে নিয়ে আসার সময় যেটা আমরা বলতে বলতে এসেছিলাম, ঠিক তেমনটা একদম আমার কানের কাছেই রাসেল ভাই আওয়াজটা আমি শুনতে পাচ্ছি। আমি ওই মুহূর্তে মাথাটা ঘোরাতেই যা দেখি রাসেল ভাই, আমি এখনো বিশ্বাস করতে পারি না যে আমি কি দেখেছিলাম। আমি দেখি রাসেল ভাই যে কিছু লোক হেঁটে যাচ্ছে, তারা একসঙ্গে বলছে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। রাসেল ভাই তাদের কাঁধে একটা খাটিয়া ছিল, খাটিয়ার উপরে ছিল একটা লাশ। রাসেল ভাই আমি স্পষ্ট করে বলতে পারি যে লাশটা একটা মেয়ে ছিল, তার গায়ে সাদা কাপড় একদম জড়ানো, তার চুলগুলো এলোমেলো ছিল। রাসেল ভাই যে জিনিসটা দেখে আমি সবচেয়ে বেশি ভয় পেয়েছিলাম সেটা ছিল যে মেয়েটাকে আমি দেখেছিলাম সেই মেয়েটার অন্য কোনো মেয়ে ছিল না। আমরা একটু আগে যে মেয়েটাকে মাটি দিয়ে এসেছি সেই মেয়েটাই ছিল সেই মেয়েটা। মেয়েটা দেখে আমার মনে হয়েছিল যে she was not happy। সে আমার দিকে এমন ভাবে তাকিয়েছিল রাসেল ভাই, আমি আজও ভুলতে পারি না যখন আমার মনে পড়ে। আমি তো রাসেল ভাই ওই সময় আমি বুঝতে পারিনি যে কি হচ্ছিল। এর মাঝখানে তখন আমার হাত, ও দাঁড়ায়, ও নিজেও দেখছিল, এর মাঝখানে আমার হাত এত জোরে চেপে ধরে, এত জোরে চেপে আমায় এত জোরে টান দেয়, আমি বুঝতেও পারিনি যে কখন আমি মেইন রোডে চলে গিয়েছিলাম। মেইন রোডে গিয়ে আমার প্রায় সেন্সলেস হওয়ার মতো অবস্থা। তো সিনিয়র যারা ছিলেন আমার মুখে জল টল ঢেলে দেয়। তারপরে ওখানে মেইন রোডে বেশ লোকের সমাগম ঘটে, তারা সবাই বলে যে এখানে প্রায়ই এমন ঘটনা ঘটে। তো এর মাঝখানে একজন সিনিয়র পার্সন বলে ফেলে যে আপনারা এই মেয়েটাকে মাটি দিতে একটু বেশি দেরি করে ফেলছেন, এই জন্যই হয়তো এমনটা করছে। তো রাসেল ভাই এখানে ঘটনার শেষ না। রাসেল ভাই এই দিনের সপ্তমীর প্রায় 7 থেকে 8 দিন পরে ঘটে আর একটা ঘটনা। ওই মেয়েটাকে নিয়ে আমাদের পাড়ার ঠিক বেশি দূরে না একটা আন্টি, এই মেয়েটা যে মেয়েটা মারা গিয়েছে সেই মেয়েটা প্রায়ই যেত ওনাদের বাসায় অনেক সময়ও কাটাতেন, সে সময় কাটাতো। রাসেল ভাই উনি যেটা দেখে, ঠিক সন্ধ্যার আজানের একটু আগে উনি দাঁড়িয়েছিলেন ওনাদের বারান্দায়, উনি দেখতে পান যে ওই মেয়েটা ওনাদের গেট থেকে হেঁটে ওনাদের উঠান বরাবর রান্নাঘরের দিকে যাচ্ছে। রান্নাঘরের দিকে যেতে যেতেই মেয়েটা ভ্যানিশ হয়ে যায়। উনি তাৎক্ষণিক চিৎকার করেন, অনেক জোরে জোরে চিৎকার করতে থাকেন। তারপর আসলে আমরা সবাই জানতে পারি যে উনি এরকম কিছু একটা দেখেছেন। আসলে ভাই আমি এরপরে বেশ অনেক রাত্রে বের হতাম ফোনে কথা বলার জন্য অথবা এমনি হাঁটাহাঁটি করার জন্য। আসলে ভাই আমি আপনাকে স্পষ্ট করে বলতে পারি যে আমি বেশ কয়েকবার ফিল করেছি যে there was something। আমি ফিল করেছি যে আশেপাশে কিছু একটা আছে। আমি দেখিনি কিছু রাসেল ভাই, তবে আমি বুঝতে পারি যে কিছু একটা ছিল। আমি রাসেল ভাই আপনাকে এটাও বলতে চাই যে পরে বেশ কয়েকটা রাত আমাদের পাড়ায় কয়েকটা কুকুর অনেক কান্নাকাটি করেছিল। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। এবং আমি দেখতে পাচ্ছি অলরেডি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন বিশেষ করে ময়মনসিংহ থেকে, যারা ময়মনসিংহ থেকে শুনছেন তারা সবাই অনেকেই প্রশংসা করেছেন। সব জায়গা থেকেই প্রশংসা আসছে। শিশির ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে লিখেছেন নাইস স্টোরি। যারা রুবেল এবং রিপন চৌধুরী তারা লিখেছেন, রুবেল এবং রিপন তারা লিখেছেন যে ভেরি গুড। এছাড়াও আমাদেরকে আমদাদ SMS করেছেন এবং তিনি জীবনের গল্পটার অনেক প্রশংসা করেছেন। আসাদ মানিকগঞ্জ থেকে SMS করেছেন এবং তিনি তার এক বড় ভাই ভয় বেশে, আচ্ছা তারা মনে হয় শ্মশানে ঘটনাগুলো শুনছেন, এটা লিখেছেন আর কি। মাইনুল শাহ আমাদের লিখেছেন এবং তিনি লিখেছেন যে 23 ডিসেম্বর তার বার্থডে, জন্মদিনের শুভেচ্ছা থাকলো আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আমি সুব্রত ঘোষ। আমি স্টার ইউনিভার্সিটিতে LLB অনার্স করছি। ওকে, 9 সেমিস্টার। আচ্ছা, প্রথমে রাসেল ভাই আপনাকে ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। ইউ মোস্ট ওয়েলকাম। আপনার গল্পের জন্য আপনি এখানে এসেছেন। নো প্রবলেম। থ্যাংক ইউ রাসেল ভাই। রাসেল ভাই আমার ঘটনা আমি চলে যাই। জি প্লিজ। ঘটনাটা ঘটে আমার মনিকাকার সাথে। এটা 25 বছর আগের ঘটনা। তো আমার মনিকাকার খুবই ক্লোজ একটা ফ্রেন্ড আছে, মিলন কাকা। তা তখনকার সময় মাছ ধরা একটা খুব মানে নেশা টাইপের জিনিসটা ছিল। তো আমরা একদিন উদ্যোগ নেই যে আমরা রাত 3টা 3:30 দিকে আমরা বের হব, আমরা মাছ ধরবো। মাছ ধরার লোকেশনটা হচ্ছে ওনাদের বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে একটা শ্মশান আছে। আমাদের এখানে আগে বলে রাখি, হিন্দু অধ্যুষিত এলাকায় অনেক শ্মশান আছে। তো
ওই শ্মশানের পাশ দিয়ে একটা খাল বয়ে গেছে, নাম হচ্ছে কাজলার খাল। তো এই খালে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। তো ওনারা দুইজন মিলে রওনা করছে, সাথে হাড়ি নিচে মাছ রাখার জন্য এবং পোলো জাল নিয়ে যাচ্ছে। প্রথমে যাওয়ার সময় দুইজনের ভিতরে খুবই খটকা লাগতেছে, কারণ এখানে অনেক মেসোভূতের উপদ্রব আছে। মেসোভূত হচ্ছে যে ভূত মাছের পিছনে বেশি করে, ওই ভূতের। তো ওরা তারপরও যাওয়া শুরু করছে এবং ওরা মাছ ধরা শুরু করছে 1-1.5 কিলোমিটার দূর থেকে। তা বলি, প্রথমে হচ্ছে মনি কাকা মাছ ধরতেছে এবং পিছে পিছে মিলন কাকা মাছ ধরতেছে। তো এইভাবে মাছ ধরতেছে, মনি কাকা খুব ভালো মাছ পাচ্ছে এবং মাছ ধরতেছে এবং সে হাড়ির ভিতরে রাখতেছে। এইভাবে রাখতেছে কিছুক্ষণ পর মনি কাকা খেয়াল করলেন যে সে এত মাছ ধরে রাখতেছে কিন্তু হাড়িতে মাছ কম কম লাগতেছে। তখন আরেকটা জিনিস খেয়াল করলেন, মানে উনি চিন্তা করলেন যে হয়তোবা তার ফ্রেন্ড মিলন কাকা ওই মাছগুলো চুরি করতেছে। উনি এটা ফান ভেবে উনি ওনার মতো মাছ ধরতে লাগলেন। এমন সময়ে মিলন কাকা দেখলেন মনি কাকার হাড়ি থেকে একটা মানুষের শেপে উপর দিয়ে সাদা চাদর মুড়ি দিলে যেমন লাগে সেমন একটা জিনিস হাড়ি থেকে মাছ তুলতেছে এবং খাচ্ছে। এই অবস্থায় দেখে মিলন কাকা ওইখানে থ হয়ে গেলেন এবং সে মনি কাকাকে বললেন যে মনি, দেখ তোর পিছনে কিছু একটা, হয়তোবা মেসো ভূত মাছ খাচ্ছে। মনি কাকা এটা ফান ভেবে বললো যে আচ্ছা তুই বাদ দে, তুই আর কি আর মারিস না। মনি কাকা ভাবলেন যে হয়তোবা তার মাছ ধরাতে ব্যাঘাত ঘটানোর জন্য এটা করছে। তো এইভাবে করতে করতে আর কিছুক্ষণ যাওয়ার পরে মিলন কাকা যখন দেখলেন ওই যে শেপটা, সেটা যখন তার দিকে ফিরলেন, সেটা দেখলেন শুধু একটা মাথার খুলি, জাস্ট একটা মাথার খুলি, এবং মাথার খুলি যে চোখ দিয়ে অজস্র আগুন ঝরতেছে। ওটা দেখে এবং আর বলি যে মিলন কাকার দিকে তাকায় সে একটা বাজে রকমের হাসি দিছে। জ্যোৎস্না রাত দেখছে সে ওটা দেখে আর থাকতে না পারে, সে উপরে উঠে কুলে উঠে দৌড় মারতে গেছে। দৌড় মারতে যেয়ে সেখানে সেন্সলেস হয়ে পড়ে গেছে এবং সে বারে বারে বলার চেষ্টা করছিল ওই উঠে যাওয়ার আগে যে মনি তুই সরে যা, তো পিছে কি একটা আছে। তো মনিকাকে এগুলো কিছুই শুনতে পারিনি। তবে এটুকু হইলে হয়তো বা ভালো হইতো, তবে জিনিসটা এখানেই সমাপ্ত না। তারপরে যেটা ঘটলো খুবই লোমহর্ষক, সেটা হচ্ছে মনিকাকা নিজের মতো করে মাছ ধরতে ধরতে এক পর্যায়ে কাজলা শ্মশানের কাছে চলে গেছে, যেটা উনি নিজেও জানতেন না যে উনি শ্মশানের কাছে চলে গেছে। ওই শ্মশানটা খুবই খারাপ ছিল এবং ওখানে অনেক বাজে বাজে রকমের অনেক জিনিস ঘটে। তো উনি যখন শ্মশানের খালের কাছে চলে গেছে তখন উনি পোলো দিয়ে খেপ দিছে, ওইখানে অনেক বড় একটা মাছ মানে পড়ছে ভেবে উনি দেখে যে পোলো অনেক অনেক গোতাগুতি করতেছে। উনি এবার না পেরে উনি ওই মাছটাকে ধরতে গেছে। এখানে ঘটে সবচেয়ে খারাপ জিনিসটা, উনি যখন হাত দিছে তখন কিছু একটা জিনিস ওনার হাত চেপে ধরছে। আমরা যেমন একজন বন্ধুকে না যাওয়ার জন্য হাতটা আমরা ধরে বসি যে তুই যাস না, ঠিক সেভাবে জোরে ওনার হাত ধরে বসছে। এবং উনি যখন এই জিনিসটা দেখছে উনি ওইখানে ভয় পেয়ে গেছে। উনি নিজের মধ্যে সাহস আটকে রেখে উনি হাতটা এবার পোলো থেকে বের করে নিয়ে আসছে। এনে দেখে কি একটা তাজা হাত ওনার হাত ধরে রাখছে এবং সেই হাতটা অর্ধেক কাটা এবং সেই কাটা জায়গা দিয়ে অজস্র পরিমাণে রক্ত ঝরতেছে। উনি ওইটা দেখে সহ্য করতে না পেরে উনি ওই সব মাছ ওনার পোলো জাল দেখে উনি দৌড় মারছে এবং দৌড় মেরে উনি বাড়ির পথে রওনা দিছে। বাড়িটা 2 কিলোমিটার দূরে। এইবার উনি যখন বাড়ির দিকে রওনা দিছে তখন দেখতেছে যে বিভিন্ন রকম জিনিস, বিড়াল এসে ওনার উপরে হামলা করতেছে বা কুকুর এসে ওনাকে ধরার চেষ্টা করতেছে, এমনকি অন্য আরো অনেক পশু পাখি ওনার উপরে আটকে রাখার চেষ্টা করতেছে। কিন্তু উনি চোখ বন্ধ করে উনি দৌড় মারতে মারতে উনি বাড়ির উঠানে যে একটা চিৎকার দিয়ে উনি ওইখানে পড়ে সেন্সলেস হয়ে গেছে। এবং ওই চিৎকার শুনে তখন ভোর হয়ে গেছিল। চিৎকার শুনে ওই মনিকাকার মা এবং বাড়ির আশেপাশে যারা আছেন সবাই মিলে এসে দেখে যে মনি সেন্সলেস হয়ে পড়ে আছে এবং তার হাত ধরে আছে একটা কাটা হাত। তখন আর কারোরই কোনো কিছু বুঝতে বাকি থাকলো না। তখন মনিকাকার মা রান্নাঘরে যে একটা লোহার শিক আগুনে পোড়ায় এনে সেই কাটা হাতটার উপরে যেই রাখছে তখন ঘটলো আরো ভয়াবহ জিনিস। সবার সামনেই সেই কাটা হাতটা মনিকাকার হাত ছেড়ে
সেটা লাফ দিয়ে পড়ে গেল সবার সামনে, সেটা আবার ভ্যানিশ পর্যন্ত হয়ে গেল। যেই কাকার হাতটা ছেড়ে দিছে মনি কাকার, সেই মনি কাকা উঠে বসে একটা কথাই, যে মিলন কোথায়। তখন সবার মাথায় আসলো, হ্যাঁ মিলনও তো মাছ ধরতে গেছিল। তখন সবাই মিলে, তখন ভোর হয়ে গেছে, সকাল হয়ে গেছে, সবাই মিলে মিলন কাকাকে খুঁজতে গেছে। খুঁজতে যেয়ে দেখে যে মনি কাকা যেভাবে ডিরেকশন দিছে যে এইখানে আছে, ওইখানে যেয়ে দেখে যে সে নাই। তখন খুঁজতে খুঁজতে 1-1.5 ঘন্টা পরে দেখে যে কাজলা শ্মশানে বড় একটা সরা গাছ আছে, এবং সরা গাছের উপরে মিলন কাকা সোজাভাবে শুয়ে আছে। আমরা সবাই জানি যদি কেউ কোন ডালের উপরে শুয়ে থাকে তাহলে সে ঘুমায় পড়লে সে বাঁকা হয়ে যাবে, কিন্তু সে বাঁকা ছিল না, সে পুরো সোজা ছিল 2 ডালের মাঝখানে। অনেক কষ্টে তাকে নিয়ে আসছে নিচে, নিয়ে বাড়ি এসে সে তাকে অনেকভাবে করার চেষ্টা করছে, অনেকভাবে মানে জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। যখন জ্ঞান ফেরেনি তখন একটা তান্ত্রিক ডেকে নিয়ে আসছে, এবং তান্ত্রিক ডেকে নিয়ে আসার পরে তার জ্ঞান ফিরছে। জ্ঞান ফেরার পরে তখন সে বলল একটা কথাই, যে যখন শুনলো যে সে সরা গাছে আছে তখন সে নিজেই হতবাক হয়ে গেল। আমি সরা গাছে গেলাম কিভাবে? আমি তো সেন্সলেস, যখনই পড়ে যায় তখন পর্যন্ত আমি জানি আমি কোন জায়গায় ছিলাম। এখন পর্যন্ত ওনারা কেউই বলতে পারে না তাদের সাথে যেটা ঘটে গেছে তার কোনো মানে কিভাবে কি ঘটলো, কিভাবে কি হইলো, এটা নিজেও জানে না। এবং এরপর থেকে মনি কাকা বা মিলন কাকা কেউই মাছ ধরা তো দূরের কথা, সন্ধ্যার পরে বাড়ির বাইরে পর্যন্ত যায় না। থ্যাংক ইউ রাসেল ভাই আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। আমার দ্বিতীয় যে ঘটনাটা রাসেল ভাই আমি শেয়ার করবো সবার সাথে, সেটা আমাদের ভার্সিটির। তো ঘটনাটা এমন ছিল রাসেল ভাই, আমাদের ভার্সিটির পাশ দিয়ে বয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র নদী। পুরাতন ব্রহ্মপুত্র নদী এই জন্য যে এটা আর কি মেইন ব্রহ্মপুত্র নদীর অংশবিশেষ রয়ে গেছে, এই জন্য আর কি। তো রাসেল ভাই আমাদের ওই নদীতে আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য বেশ অনেক নৌকা দিনের বেলায় শুধু নদীর ওই পার থেকে মাঝিরা নিয়ে আসে, যাতে ভার্সিটি স্টুডেন্ট ঘুরতে পারে। তো রাসেল ভাই একটা জিনিস বলতে চাই, যে আমাদের নদীর পাড়ে রাত্রেবেলায় ছেলেরা বিশেষ করে অনেক আড্ডা দিতে যায়, আমরাও আড্ডা দিয়েছি। তো রাসেল ভাই যাদের সাথে ঘটনা ঘটে, আমার 3টা জুনিয়র ছোট ভাই, তারা সেদিন রাত্রে, সময়টা খুব বেশি দিন আগের না, এর আগের লিচুর সিজনে, লিচু মানে গ্রীষ্মকালের দিকে আর কি। তো তারা রাত 2টার দিকে নদীর পাড়ে বসে মজা করছে। তো এমন সময় তারা দেখে যে নদীতে একটা নৌকা মাঝি সহ রাত 2টার দিকেই বেবে তাদের দিকে আসছে। তো এর মাঝখানে তারা ডিসিশন নিয়ে নেয় যে তারা রাত্রেবেলায় নৌকায় করে ঘুরে বেড়াবে। আর রাস্তাতে একটা জিনিস বলি, যে ওই দিন রাতটা বেশ জ্যোৎস্না রাত ছিল, সব দেখা যাচ্ছিল। তো মজা করার জন্য তারা ডিসিশন নেয়। তো যখন নৌকাটা পাড়ে এসে ভিড়ে, তখনই ঘটে ঘটনা রাসেল ভাই। ওরা কাছে যেতেই দেখে যে নৌকায় কেউ নেই। ওরা তাৎক্ষণিকভাবে ওই 3টা ছেলের মধ্যে একটা ছেলে বেশ অনেকখানি অসুস্থের মতো হয়ে পড়ে। বাকি 2জন নৌকায় ওঠে না উঠেই তাৎক্ষণিকভাবে ওকে নিয়ে হলে চলে আসে। তারা এসে বড় ভাইদের জানায়। তো বড় ভাইরা বলে ঠিক আছে চলো গিয়ে দেখি কি অবস্থা। বড় ভাইরা গিয়ে দেখে কোনো কিছুই নাই। তো বড় ভাইরা কথা বলে ওইখানকার যে নাইট গার্ডরা ছিলেন তাদের সাথে। নাইট গার্ডরা বলে মামা এটা তো চিরাচরিত একটা ব্যাপার, এখানে তো মাঝে মাঝেই নৌকা ঘুরে বেড়ায় নদীর উপর দিয়ে। কিন্তু তারা বলে আরেকটা কথা, যে মা আপনার নৌকায় না উঠে অনেক ভালো একটা কাজ করছেন, নৌকায় যদি উঠতেন হয়তো অনেক বেশি বড় কোনো বিপদ হয়ে যেত। তো আসলে ঘটনার শেষ এখানেই না, ওই দিন রাত্রি ঘটে আর একটা ঘটনা। আমার 2টা ফ্রেন্ড, ওরা যায় রাসেল ভাই, একটু শুনতে উইয়ার্ড লাগবে, তারপরেও ওরা যায় রাসেল ভাই লিচু চুরি করে খেতে। আমাদের ভার্সিটির নদীর পাশ বরাবরই শেষ প্রান্তে আছে হচ্ছে আমাদের গেস্ট হাউস, আমাদের ভার্সিটি গেস্ট হাউস। তো ওখানে অনেকগুলি লিচু গাছ আছে। তো ওরা যায় লিচু খেতে। তো ওই রাত্রে লিচু আর খেতে খাওয়া হয় না ওদের, কারণ গার্ড অনেক বেশি ছিল। তো ওরা নদীর পার বেয়েই ভার্সিটি ক্যাম্পাসের ভিতরে ঢুকতে থাকে। ওরা দেখে রাসেল ভাই একই জিনিস, নদীর কিনার ঘেঁষে একটা নৌকা বয়ে যাচ্ছে। ওরা দূর থেকে একদম শুনতে পারে রাসেল ভাই যে কেউ বৈঠা দিয়ে যে জলের শব্দ হয়, জলের মধ্যে বৈঠা চালানোর সময় শব্দটা হয়, তারা স্পষ্ট শুনতে পাচ্ছে। কিন্তু তারা দেখে নৌকায় কেউ নাই। আসলে তারা জানতো না যে আগে যে ঘটনাটা আমি বললাম, যে 3টা জুনিয়র ছেলে, তারা জানতো না এমন কিছু হয়েছে। পরের দিন তারা যখন আমি এটা জানাই, আসলে আমি ওদের বলি যে একই ঘটনা ঘটছে 3 জুনিয়র ছেলের সাথে। তারা ভাগ্যক্রমে ওই নৌকায় ওঠে নাই, কিন্তু উঠলে মামারা জানায় অনেক খারাপ কিছু হতে পারতো। এই ছিল রাসেল ভাই আমার ভার্সিটির নদীর ঘটনা। রাসেল ভাই আর একটা জিনিস বলতে চাই আমার ভার্সিটি সম্পর্কে, সেটা হচ্ছে যে আমার হলের, আমি যে হলে থাকি সেই হলের ঘটনা।
রাসেল ভাই, আমি ওই হলে যাওয়ার পরে বেশ অনেক কিছু শুনছি যে আমাদের হলে অনেক কিছু দেখা গেছে, কিন্তু রাসেল ভাই আমি আপনার ফোন পাওয়ার পরে এক্স্যাক্টলি আমাদের হলে যে নাইট গার্ড ছিলেন তার সাথে দেখা করি। এই তো পরশুদিন রাত্রেবেলায় 2টার দিক আমি তাকে খুঁজে পাই, হলে অনেক খোঁজাখুঁজি করে তাকে খুঁজে পাইছি। তারপরে রাসেল ভাই তার সাথে আমি কথা বলি। তিনি যা যা জানান আমাকে রাসেল ভাই, প্রথমে আমাকে একটু ইতস্তত করেন যে জানাবেন না, তারপরে আমায় জানান যা যা, তা ছিল অনেক ভয়ঙ্কর রাসেল ভাই। উনি জানান যে কয়েক বছর আগেই উনি বেশ 6 থেকে 7 বার কিছু একটা দেখেছেন। আমাদের হলের সামনে যে হল, সে হলের পিছনে একটা শিমুল গাছ ছিল। উনি দেখতেন, প্রায় দেখেছেন, আমাদের হলের আরো 2-1 মামাও দেখেছেন, দেখতেন যে একটা ছোট্ট একটা বাচ্চা হামাগুড়ি দিয়ে দিয়ে শিমুল গাছ থেকে আমাদের হলের সামনে পর্যন্ত এসে আবার ঘুরে যেত। উনি আমায় এভাবে জানায় যে মামা, আমি যে বাচ্চাটাকে দেখতাম একদম কালো কুচকুচা ছিল। রাসেল ভাই আমার কাছে তখন পর্যন্ত এটা অনেক নর্মাল ছিল, কিন্তু রাসেল ভাই যখন আমি শুনি আমার গায়ের লোম একদম দাঁড়ায় যায়। সেটা হচ্ছে যে উনি বলে যে মামা, আমি যে ছোট বাচ্চাটাকে দেখতাম তার পা কিন্তু মাটিতে থাকতো না, তার পা একদম পিছনের দিকে বাঁকানো থাকতো। এটা শুনে রাসেল ভাই আমি অনেক ভয় পেয়ে যাই যে উনি এভাবে করে বলেন। তারপর উনি আরো বলেন যে মামা, এখানে তো আমি আরো অনেক সময় অনেক কিছু দেখছি। আমাদের হলে প্রায় মাঝে মাঝে উনি দেখতেন যে একটা ঘোড়া হেঁটে বেড়াচ্ছে, ঘোড়াটা অনেকক্ষণ ধরে হেঁটে বেড়াতো, তারপর আবার ভ্যানিশ হয়ে যেত। এটা আমার কাছে অনেক কমন একটা ব্যাপার ছিল। এই ছিল রাসেল ভাই আমার ভার্সিটির ঘটনা। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনা শেয়ার করার জন্য আমার কাছে। এবং আজকের অতিথিরা, আমরা চলে যাব আবারও আমাদের অতিথির কাছে, এবং তার কাছে আপনার নামটা একবার প্লিজ একটু বলবেন। হ্যালো এভরিওয়ান, আমি সুব্রত ঘোষ, আমি স্টেট ইউনিভার্সিটি থেকে। সুব্রত, আমরা আপনার সেকেন্ড ঘটনায় চলে যাই তাহলে। হ্যাঁ, ধন্যবাদ রাসেল ভাই আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আমি এখন যে ঘটনাটা বলবো, ঘটনাটা আমার এক দাদার কাছ থেকে শোনা, তার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনাটা। কাকু প্রফেশনালি একজন জেলে, উনি খুব মাছ ধরেন এবং ওনার অনেকটা ভূত টুত দেখার অভ্যাস আছে। তো উনি, এটা 15 বছর আগের ঘটনা রাসেল ভাই। উনি গেছেন শ্বশুর বাড়িতে যাওয়ার আগে একটা নদী পার হইতে হয়, এবং উনি যখন গেছে তখন উনি হচ্ছে সন্ধ্যার সময় গেছেন। তো একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করতে গেছিলেন। অনুষ্ঠানটা শেষ হয়েছে রাত 12টা, 12:30টার দিকে। অনেকে মিলে ওনাকে আটকানোর চেষ্টা করেছিল যে এত রাত্রে তুমি যেও না, যাওয়ার পথে তো শ্মশান আছে এবং ফাঁকা এলাকা। তা উনি বলল যে না, আমার অনেক অভ্যাস আছে, আমি যাব এবং আমার যাইতেই হবে। তো যে কথা সেই কাজ, সবাই মিলে ওনাকে নদীটা পার করে দিলেন। এবং নদী পার হওয়ার পরে একটা বিল শুরু হয়, বিলটা 3-4 কিলোমিটার। তো তখন ওইখানে অত জনবসতি ছিল না, কম ঘর বাড়ি ছিল। তো আমাদের আরো বলে রাখি, আমাদের এটা হিন্দু অধ্যুষিত এলাকা। আমাদের এখানে প্রচুর পরিমাণে শ্মশান ঘাট আছে যেখানে মানুষ পড়ায় রাসেল ভাই। তো ওইখানে উনি যখন মাঠের কর্নারে এসে পৌঁছালেন, তখন ওইখানে লাস্ট একটা বাড়ি আছে। তো উনি যখন লাস্ট বাড়িটা পার হবেন, তখন ওনার ভিতরে একটা ভয় কাজ করছে। রাসেল ভাই বলে রাখি, পথের বর্ণনাটা, উনি যখন পথ দিয়ে যাচ্ছে তখন ওনার সামনে দিয়ে অনেক প্রকারের জিনিসপত্র আসতেছে, যেমন বিড়াল আসতেছে, কুকুর আসতেছে, সাপ আসতেছে, ওনাকে ধরার চেষ্টা করতেছে। উনি এবং ওনার হাতে, উনি তখনকার মানুষের বিড়ি খাইতো বেশি, তো ওনার হাতে বিড়ি জ্বালানো ছিল, যা আমি সিগারেট বলি। তো উনি একটার আগুন দিয়ে একটা সিগারেট জ্বালাচ্ছে, ওটা অ্যাভয়েড করার জন্য। তো উনি যখন লাস্ট বাড়িটা পার হইলেন, তখন ওনার কানে একটা শব্দ আসতে লাগলো, সেটা বলো হরি হরি বল। আমাদের সময় মরা পোড়ানোর সময় এই কথাটা বলে। যখন এই কথাটা ওনার কানে আসছে, তখন উনি ভাবছে যে সামনে শ্মশান ঘাটে হয়তো বা কাউকে পোড়াতে নিয়ে আসছে। তখন উনি একটা জিনিস ভাবতে লাগলেন যে হ্যাঁ, এখন তো আমার ভয় লাগবে না, সামনে তো অনেকে আছে। তো এইভাবে উনি আরো আগাইতে থাকলেন যে সামনে কেউ আছে। এইভাবে অনেক মোড় পার হইতে হইতে উনি যখন শ্মশান ঘাট পর্যন্ত গেলেন, তখন উনি যে জিনিসটা দেখলেন, সেই জিনিসটা দেখে উনি ভয় পেয়ে গেলেন। সেটা হচ্ছে, উনি ভাবছিলেন যে, উনি যে দেখলেন যে এখানে শ্মশান ঘাটে কেউ নাই, তখন ভাবলেন যে কেউ হয়তো বা মরা পুরায় উনি বেরিয়ে হয়ে চলে গেছে। তখন উনি দেখলেন যে সেখানে আগুন পর্যন্ত নাই। রাসেল ভাই, এই পর্যন্ত হইলে মনে হয়তো খুব ভালো হইতো। উনি এরপরে আরো ভয়াবহ কিছু দেখতে যাচ্ছিলেন। তো উনার কানে সেই শব্দটা এসেই যাচ্ছে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তো উনি ভাবতেছে সামনের কোনো গ্রাম থেকে হয়তো বা আসতেছে শব্দটা। তো এবার উনি আগাইতে লাগলেন কারোর দেখা আশায় এবং নির্ভয়ে।
ওনার ভয় আসতেছিল, তাও নিজের ভিতরে একটা সাহস জোগাইতে জোগাইতে উনি আগাচ্ছিলেন। যত আগাচ্ছে তত শব্দটা বাড়তেছে। আমি বলে রাখি, মাঠের শেষে একটা বট গাছ আছে এবং ওখানে একটা মন্দির আছে। তো উনি আগাচ্ছেন, কাউকে দেখা পাচ্ছেন। এবার 2 কিলোমিটার যাওয়ার পরে ওই মন্দিরটা এবং সে বট গাছের কাছে চলে আসছেন উনি যেটা দেখলেন, বট গাছে অনেক বড় কিছু একটা ঝুলতেছে, পা উপর দিক দিয়ে মাথা নিচের দিক দিয়ে, যে একটা সাদা কাপড় পরে হয়তোবা কেউ ঝুলে রয়েছে সেই বট গাছ দিয়ে। তো উনি ওইটা দেখে আরো ভয় পেলেন এবং নিজের ভিতরে সাহস আনার জন্য উনি একটার পর একটা বিড়ি জ্বালাইতে লাগলেন, একটার আগুন দিয়ে। তখন প্রায় জ্যোৎস্না হয়ে গেছে। তখন উনি যে জিনিসটা দেখতেছেন যে মাঠের ভিতর দিয়ে 4 জন মিলে একটা মরা লাশ নিয়ে আসতেছে এবং সেটা কাফনের কাপড় দিয়ে করে একটা খাটিয়ার উপরে নিয়ে আসতেছে। তো ওই জিনিসটা দেখে উনি ভয় পাচ্ছে এবং সে বলতেছে যে এই তোরা কে যাচ্ছিস, কাকে নিয়ে যাচ্ছিস, কে যাচ্ছিস, কাকে নিয়ে যাচ্ছিস, এটা নিজের ভয় কাটানোর জন্য বলতেছে। কিন্তু উনি নিজেও ভয় পাচ্ছে এবং ওটা আস্তে আস্তে আগায় আসতেছে তার দিকে। এবং যখন তার কাছে চলে আসলো তখন সে দেখলো যে 4 জন মিলে খাটিয়াটা নিয়ে আসতেছে তাদের ঘাড়ের উপরে কোনো মাথা নাই। এবং ওই কাকু তখন নিজের ভয় কাটানোর জন্য বলতেছে, এ তুই কে, কাকে নিয়ে যাচ্ছিস। এবার করতে করতে যখন ওরা ক্রস করে যাবে কাকুকে, তখন কাকু লাস্টের বারের মতো নিজের জান প্রাণ দিয়ে বললেন, তোরা কে, কাকে নিয়ে যাচ্ছিস। তখনই হইলো আরো ভয়াবহ কিছু। ওরা সবাই তার দিকে, কাকুর দিকে ফিরে বলল যে তুই আজকের মতো বেঁচে গেলি, যে তোর হাতে আগুন আছে, নাহলে তোকে এইভাবে নিয়ে যাইতাম, এইভাবে পোড়াইতে নিয়ে চলে যাইতাম। এই কথাটা বলে তারা আস্তে আস্তে সামনে দিকে আগায় চলে গেল। কাকু ওইখানেই ফ্রিজ হয়ে ওইখানে দাঁড়ায় পড়ে থাকলো। কিছুক্ষণ পর ভাবলো যে আমার এখান থেকে যাইতে হবে, না হলে হয়তোবা আমিও ওই মরার জায়গায় আমিও থাকতে পারি। সে তখন একটু আস্তে আস্তে সামনে যে একটা ব্রিজ, ব্রিজের চারপাশে লোকালয়, ব্রিজের উপরে যে বড় একটা চিৎকার দিয়ে উনি সেন্সলেস হয়ে গেলেন এবং ওনার চিৎকার কেউই শুনতে পান নাই। তবে সকালবেলা যারা বাড়ি থেকে বের হয়েছেন তখন ওনাকে পেয়ে, উনি ফ্যামিলিয়ার ফেস ছিল, ওনাকে বাড়িতে নিয়ে গেছেন। ওনার কোনো জ্ঞান আসে নাই। তখন একটা তান্ত্রিক দেখে ওনাকে জ্ঞান ফেরানো হয়েছে এবং বলা হয়েছে যে উনি যেন বাড়ি থেকে না বেরোয় কিছুদিনের জন্য। এবং ওই দিনের সকাল, তখন তো সকাল হয়ে গেছে, ওই সকাল থেকে ওনার প্রচুর জ্বর এবং ওই জ্বরের ঘরে উনি কোনো কথাও বলতে পারেন না। এবং ওই যে দিনটা কাটে, যে রাতটা আসে, ওই রাতে ওনাদের টিনের চালের উপরে ডিল পড়তে থাকে, অজস্র ডিল পড়তে থাকে। এইভাবে 12-13 দিন যাওয়ার পরে কাকুর জ্বর কাটে এবং জ্বর কাটার সাথে সাথে সেই ডিল পড়াটাও বন্ধ হয়ে যায়। এবং যখন কাকু সেন্স ফিরে আসে, বলতে গেলে যখন জ্বর কেটে যায়, তখন কাকু ঘটনাগুলো সবার কাছে বলে। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আবারও জীবন এবং জীবনের কাছে আমরা যাচ্ছি তার কাছে থেকে পরবর্তী ঘটনা শোনার জন্য। আপনার পরবর্তী ঘটনাটা প্লিজ একটু জীবন বলবেন। আমি এখন যে ঘটনাটা সবার সাথে শেয়ার করব সেটা আমার জীবনে ঘটে যাওয়া প্রথম ঘটনা। রাসেল ভাই, আমি প্রথমেই বলেছি যে আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। ওখানকার মাছ বিজ্ঞান অনুষদের 4th বর্ষে আমি পড়াশোনা করছি। তো রাসেল ভাই, আমাদের ফ্যাকাল্টির যখন আমরা সেকেন্ড ইয়ারে থাকি তখন প্রতি বছরই একটা ট্যুর থাকে। ট্যুরটা হয় খুলনার পাইকগাছায়, হচ্ছে ব্রাকিশ ওয়াটার স্টেশন। ওখানে আমাদের কিছু কাজ থাকে, ওখানকার পরিস্থিতি অথবা যে পারপাসগুলো থাকে ওগুলো অবজার্ভ করার জন্য। সো রাসেল ভাই, আমাদের ট্যুরে আমরা যাই। ঘটনা ঘটে রাসেল ভাই ওই ব্রাকিশ ওয়াটার স্টেশনে। তো একদিন আমরা ছিলাম ওখানে টোটাল 4 দিন। 4 দিনের একদিনের দিন যে ঘটনা ঘটে সেই ঘটনাটা হচ্ছে, একদিন রাত্রেবেলায় প্রায় 1টা-2টার দিক কারেন্ট চলে যায়। তো আমরা ফ্রেন্ডরা মিলে আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দিতে রাসেল ভাই এক সময় আমার ফোন আসে। তো আমি ফোনে কথা বলতে যাই। কথা বলতে বলতে রাসেল ভাই একটু দূরে আমি সরে যাই নর্মালি কথা বলার জন্য। তো রাসেল ভাই পাশে একটা স্টোর রুম ছিল, আমি দেখেছিলাম ওটা আগে। তো আমি কি করি, ওখানে গিয়ে স্টোর রুমটা ঠিক সামনেই বসে কথা বলতে থাকি। তো রাসেল ভাই, আমার একটা বদভ্যাস আছে যে আমি যদি কোনো জিনিস দেখে ভয় পাই তো সেই জিনিসটা আমি দ্বিতীয়বার দেখার চেষ্টা করি যাতে ভয়টা কেটে যায়। তো সেদিন স্টোর রুমে আমার প্রথম যখন চোখ পড়ে, আমি দেখি যে কিছু ভাঙা জানালা খোলা অবস্থায় এভাবে পড়ে আছে। সো আমি কথা বলতে বলতে যখন প্রথম চোখ পড়ে দেখে আমার একটু ভয় লাগে। তো আমি কথা বলছিলাম। তারপরে দ্বিতীয়বার যখন চোখ পড়ে, দ্বিতীয়বার যখন তাকাই যাতে ভয়টা কেটে যায়, তখন রাসেল ভাই আমি তারপর এক চোখটা ফিরে নিতে পারি নাই। আমি জানি না কেন আমি চোখটা সরাই নিতে পারিনি জানালা থেকে। আমি স্থির করেই জানালার দিকে তাকাইছিলাম। রাসেল ভাই, কিছুক্ষণ পরে আমি দেখতে পাই একটা লাল রঙের আলো। আলোটা বেশ মোটা, অনেক গাঢ়। আমি তখনও ফোনে কথা বলছিলাম রাসেল ভাই। আমি তাকে জানাই যে আমি একটা আলো দেখতে পাচ্ছি।
আমি মনে করি যে হয়তো ভিতরে স্টোর রুমের ভিতরে কোনো মিটার টিটারের আলো জ্বলতে পারে। রাসেল ভাই আমি প্রথম অনেক ভয় পাই যখন আমার মনে হয় যে কারেন্ট চলে গেছে, আলো আসার সম্ভাবনা নাই। রাসেল ভাই তারপরেও আমি তাকায় থাকি, আমি চোখ সরাতে পারি না ওখান থেকে। তখনই রাসেল ভাই আলোটা মুভ করতে থাকে। রাসেল ভাই আলোটা একদম স্পাইরালি ঘুরতে থাকে, পেঁচিয়ে পেঁচিয়ে নিচের দিকে যায়, তারপর আবার উপরে ওঠে। আমি তখনও তাকিয়েছিলাম। আমি যার সাথে ফোনে কথা বলছিলাম তাকে আমি বলি যে আমি এরকম কিছু একটা দেখছি। তারপরে রাসেল ভাই আমি ফিল করি যে আমি অবশ হয়ে যাচ্ছি, আমি মুভ করতে পারছি না, আমি উঠতে চাই কিন্তু আমি উঠতে পারছি না। তারপর রাসেল ভাই যেটা দেখি যে আলোটা একটু হাইড হয়, কিন্তু আসলে আমি দেখতে পাচ্ছিলাম যে আলোটার যে প্রভা সেটা ছড়াচ্ছে। তখনই আমার মনে হয় যে আলোটা চাচ্ছে, আলোটা বলছে এরকম যে তোর অনেক সাহস হয়ে গেছে না, দাঁড়া। রাসেল ভাই তখনই আলোটা এমন ভাবে আমার দিকে ছুটে আসতে থাকে, এটা দেখে আমি আর পারি না রাসেল ভাই, আমি চিৎকার করে উঠি, আমার ফ্রেন্ডকে ডাক দিই। তারপর আমার তখনই চোখ সরাই। আমার ফ্রেন্ড আসার পরে আমরা যখন কাছে গিয়ে দেখি জানালাটার, সেখানে কিছুই ছিল না রাসেল ভাই। আসলে ওই রাত্রে আমার চোখ একদম ফুলে যায়, সারা রাত আমি ঘুমাতে পারিনি ঠিক মতো। পরের দিন সকাল হওয়ার পরেই আমরা ফ্রেন্ডরা মিলে যাই স্টোর রুমটার কাছে। স্টোর রুমটার কাছে গিয়ে রাসেল ভাই ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। যে জানালাগুলি ভাঙা ছিল আর যে জানালাগুলি খোলা ছিল, রাসেল ভাই ঠিক তার অপোজিটে অনেক পরিত্যক্ত জানালা ছিল, তো ঠিক তার অপোজিটে রিকনস্ট্রাক্ট হয়েছে একটা দেয়াল, মানে ভিতর দিক থেকে নতুন করে একটা দেয়ালের বাউন্ডারি দেওয়া হয়েছে। তো রাসেল ভাই আমার প্রশ্ন হচ্ছে, ভিতর থেকে আলো আসার কোনো সম্ভাবনাই ছিল না, যেহেতু জাস্ট এই জানালার অপোজিটে একটা দেয়াল ছিল। আর এরকম না যে কারেন্ট ছিল, কোথা থেকে আলো আসবে। তবে আমি জানি রাসেল ভাই ওখানে কিছু একটা ছিল যা অনেক ভয়ঙ্কর ছিল। তো আমি ওখানকার মামাদেরকে জিজ্ঞাসা করি যে মামা এখানে কোনো সমস্যা আছে কিনা। আমার যতদূর মনে হয় রাসেল ভাই, ওনারা যেহেতু আমাদের ওখানে থাকতে হবে, প্রতি বছর স্টুডেন্ট ওখানে যায়, তাই ওনারা আমাদের একটু ইগনোর করেন, যে আমাদের বলেন যে না মামা এখানে কোনো সমস্যা নেই। তারপর রাসেল ভাই আমার এখনো মনে হলে আমার অনেক ভয় লাগে। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু SMS আসছে, সেই SMS গুলো নিয়ে আমরা ফিরে আসব এবং আমাদের কিছু গেস্ট আরো ওয়েট করছে যাদেরকে আমাদের নিয়ে আসা প্রয়োজন। তো আমাকে এই ঘটনাটি পাঠিয়েছেন মশিউর রহমান শ্রাবণ এবং তিনি লিখছেন RK মিশন রোড থেকে। তিনি লিখছেন যে প্রিয় রাসেল ভাই, আমি জানি আপনি সর্বদা ভালো আছেন। আমি মশিউর রহমান, ঢাকার গোপীবাগ এলাকাতে থাকি। আমি যখন ঘটনাটি লিখছিলাম তখন আমার বাবার কাছে তার জীবনের একটি ঘটনা জানতে পারি। আমার দাদা 1957 সনে বিক্রমপুর হতে সপরিবারে ঢাকাতে চলে আসেন। ঘটনাটি 1960 সনের দিকে ঘটে আমার বাবার সাথে। বাবার তখন বিয়ে হয়নি। এক রাতে বাবা স্বপ্ন দেখেন যে একটি লোমশ হাত তার বুকের মাঝে চেপে বসে আছে। বাবা অনুভব করেন তার অনেক কষ্ট হচ্ছে। তিনি সাথে সাথে সূরা পড়তে থাকেন। সকালে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান যে তার বুকের মাঝখানে একটা ভারী হাতের ছাপ। বাড়ির সবাই ভয় পাবে ভেবে তিনি ব্যাপারটি এড়িয়ে যান। এবার চলে আসি আমার ঘটনায়। ঘটনাটি ঘটে 1995 সনের দিকে। আমি তখন 4র্থ শ্রেণীতে পড়ি। আমার বাবা বাংলাদেশ একটা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। চাকরির জন্য তিনি সিলেট থাকতেন। অক্টোবরের প্রথম দিকে ছুটিতে বাবা ঢাকায় বেড়াতে আসেন। বাবাকে দেখে আমার ভাইরা তখন খুব আনন্দিত হয়। সন্ধ্যা দিকে বাবার থেকে আমরা 10 টাকা নিয়ে ভিডিও গেম খেলতে যাব। সেই মুহূর্তে বিদ্যুৎ ছিল না, বিধায় ভিডিও গেম খেলার দোকানে যাওয়া হয় না। আমি তখন একা বড় ভাইয়ের রুমে বিছানায় শুয়ে পড়ি। আমার বাম পাশের টেবিলে মোমবাতি চলছিল। আমি মোমের আলোতে বাবার দেয়া টাকাটি দেখতে থাকি। হঠাৎ আমার চোখ পড়ে ডান পাশে জানালার দিকে। আমি দেখি একটি শিশু, যার মাথায় কোনো চুল ভ্রু কিছুই নেই, চোখগুলো গাঢ় লাল বর্ণের, আমার দিকে চেয়ে আছে। মোমের আলোতে খেয়াল করি শিশুটির কোনো শরীর ছিল না। আমি সাথে সাথে মা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে উঠি। বাবা মা দৌড়ে রুমে চলে আসে। আমি তাদের সব জানাই। তারা দেখেন জানালার পাশে কিছুই নেই। বাবা চলে যায় পাশের বাড়িতে জানতে যে তাদের বাড়িতে কেউ আমার সাথে দুষ্টুমি করেছে কিনা। মা দোয়া পড়ে আমায় ফু দেয়। বাবা বাসায় এসে জানায় পাশের বাড়িতে এরকম কোনো ছোট শিশু নেই। এখানে যদি ঘটনাটির ইতি হতো তবে ভালোই হতো। ঘটনার 2 দিন পর বড় ভাই তার বন্ধুদের সাথে বন্ধুর বাড়িতে থাকবে। বড় ভাইয়ের রুমে না থাকায় আমিও বাবা তার রুমে ঘুমাবো। বাবার সাথে আমি বড় ভাইয়ের রুমে ঘুমাই। আমি জানালার পাশে ঘুমাচ্ছিলাম। রাতের স্বপ্ন দেখি একটি লোমশ হাত
আমার নাম ধরে ডাকছে। হাতটিতে প্রচুর লোম ছিল এবং নখগুলো বিদঘুটে দেখতে। আমাকে ধরতে হাতটি এগিয়ে আসে। হাতটির নখের আঁচড় আমার গালে লাগে। আমি প্রচুর ব্যথা অনুভব করি। সকালে আমি ঘুম থেকে উঠে মুখ ধুতে যাব, আমার ছোট ভাই জানায় আমার গালে কিসে যেন আঁচড় দিয়েছে। আমি আয়নাতে দেখি আমার গালে নখের আঁচড়টি খুব ভারী ছিল। আঁচড়ের স্থান দিয়ে পানি বের হচ্ছিল। 24 ঘন্টার মধ্যে আমার 103 ডিগ্রি জ্বর চলে আসে। আমার সারা মুখমণ্ডল কালো হয়ে যায়। আমাকে ডাক্তার দেখানো হয়। ওষুধে কোনো সুফল না হওয়ায় আমাকে জিন্দাবাজার এলাকার এক ফকিরের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি ওষুধ, পানি ও মাটি পড়ে দেন। এরপর কিছুদিনের মধ্যে আমি ভালো হয়ে উঠি। আমার বাবার ও আমার জীবনে সেই লোমশ হাতের ব্যাপারটি কিছুতেই মেলাতে পারছি না। আজও আমার গালে সেই নখের চিহ্ন আছে। রাসেল ভাই, আপনাদের কাছে যদি মনে হয় এই ঘটনাটি ভালো তাহলে আমাকে জানাবেন। আমি সেই ঘটনাটি পড়ে ফেললাম এবং আশা করছি যে আপনাদের পরবর্তী গেস্টের কাছে এবং আমাদের নতুন দুজন গেস্ট জয়েন করেছেন এই মুহূর্তে। আমি আপনার নামটা একটু জানতে চাচ্ছি এবং কোথা থেকে এসেছেন আপনি? আমি কল্যাণপুর থেকে এসেছি। আমার নাম মিনহাজুল ইসলাম। আমি ঢাকা সিটি কলেজে লেখাপড়া করি। আপনার ঘটনায় চলে যান আপনি প্লিজ। আমি সবার আগে ধন্যবাদ জানাতে চাই রেডিও ফুর্তিকে, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে অনেক মানুষ এই ঘটনাগুলো শুনতে পাচ্ছে। আচ্ছা, আপনার ঘটনাটা কোথায় ঘটেছিল? আমার ঘটনা ঘটেছিল কল্যাণপুর এলাকায়। আচ্ছা, শুনি আপনার ঘটনাটা শুনি। মানে হচ্ছে আমি ছোটকাল থেকে আর কি মাদ্রাসায় লেখাপড়া করছি। আর আমার এক চাচা আছে, উনি একজন কবিরাজ। আমি ছোটকাল থেকে তার অনেক এসব জিনিস দেখতে দেখতে বড় হয়েছি। আর তাছাড়া আমি ছোটকাল থেকে আমি দেখতে দেখতে বড় হয়েছি। আর তাছাড়া আমি যখন মাদ্রাসায় পড়ালেখা করি তখন আমি এই কাহিনীটা ঘটতেছিল। যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হই তখনকার সময়ের এই ঘটনাটা। মানে আমার বাবার সাথে আমার ওই চাচার একটা কাহিনী হয়েছিল যে এরকমের, তার সাথে কিছু জমি জমা নিয়ে কিছু ঝগড়াঝাটি হয়েছিল। তারপরে হচ্ছে আমার চাচা কিছু করেছে কিনা আমি সঠিক জানি না, কিন্তু আমরা আর কি ধারণা করতে পারি আমার চাচাই সম্ভবত কোনো কিছু করেছে। আমি একদিন রাতের বেলা স্বপ্ন দেখি এমন যে আমাদেরকে কেউ একজন, হ্যালো, আপনাকে মাইক্রোফোনে বলতে হবে প্লিজ। আচ্ছা, আমি রাতের বেলা স্বপ্ন দেখি যে এমন আমাকে আমার চাচা কিছু তাবিজ পরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। কিন্তু তাবিজ সাধারণত রাসেল ভাই দেখবেন যে তাবিজে কিছু ধারালো জিনিস থাকে, ঠিক আছে? এই ধারালো জিনিসগুলো আমার এই গলার ভিতরে লাগতেছিল, কিন্তু আমার চাচা আমাকে পরিয়ে দেওয়ার চেষ্টা করতেছিল। আমি খুবই ব্যথা পাচ্ছিলাম। তার এক পর্যায়ে আমি অনেক ছুটাছুটি করে ছুটে আসার চেষ্টা করতেছিলাম। তারপরে আমার চাচা আমার পা ধরে টেনে রাখছিল। পায়ের ভিতরে আমি খুব ব্যথা পাইতেছিলাম। তারপরে অনেক কষ্টে আমি আমার চাচার হাত থেকে ছুটে রক্ষা পাই এবং আমার ঘুমটা ভেঙে যায়। এক পর্যায়ে আমার চাচার ওই তাবিজের আঘাত লেগে গলার ভিতরে। তারপর আমি সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে গলার ভিতরে হাত দিয়ে দেখি যে একদম গলা অনেকখানি কাটা। আমি সবচেয়ে বেশি অবাক হয়ে এটাই দেখি যে গলা অনেকখানি কাটা ছিল, রক্ত দেখে আমি খুব অবাক হয়ে যাই। যাই হোক, ওই জিনিসটা আমার রাতের বেলা আর খেয়াল থাকে না, আমি ঘুমিয়ে যাই। পরের দিন সকালবেলা উঠে আমার বাবার সাথে আমি একদিন এক জায়গায় যাইতেছিলাম। যাওয়ার পথে আমার বাবা বলতেছি যে তোমার এখানে কাটা কিসের জন্য? আমার তখন ওই কথাটা খেয়াল আসছে। আমি সঙ্গে সঙ্গে তখন আমার পায়ের দিকে তাকাই। পায়ের দিকে তাকিয়ে আমি খুবই অবাক হয়ে যাই, কারণ হচ্ছে আমার পায়ের উপরে তখনও পায়ের ছাপটা ছিল স্পষ্ট। এবং পায়ের ছাপে সেখানে হাতের যে ছাপটা ছিল সেখানে ছিল 5টা আঙ্গুলের বদলে 6টা আঙ্গুল। আর এই জিনিসটা আমি শিওর হয়ে কবে আমি আমার বাবার সাথে আমি একবার একজন তান্ত্রিকের কাছে যাই জানার জন্য যে আসলে কি হয়েছে এই স্বপ্নটার ব্যাপারে। ওই তান্ত্রিকের কাছে যাওয়ার পরে উনি ভিতরে ঢোকার পর উনি বলে যে তোর সংসারে একজন একটা কুত্তা লাগছে। এভাবেই সে বলছিল যে তোর সংসারের পিছে একজন কুত্তা লাগছে। আমরা বললাম যে এটা কেমন ধরনের কথা বললেন? বলে যে তোর আত্মীয় স্বজন বা তোর পরিচিতই কেউ এই কাজটা করছে। আমরা তখন 2-4 মিলিয়ে আনার চেষ্টা করি। ওকে, থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে ওনার আসলে আজকের ঘটনা শেয়ার করার কোনো কথা ছিল না। ওনার মা তিনি আসতে চেয়েছিলেন কিন্তু তিনি আসতে পারেনি, অসুস্থ। তিনি তার মাকে নিয়ে আসতে চেয়েছিলেন। মা হঠাৎ করে অসুস্থ হওয়ার ফলে তার মা যে ঘটনাটি বলতে চেয়েছিলেন সেই ঘটনাটি উনি বলছেন আর কি, অর্থাৎ উনি তার ছেলে। আপনার নামটা একটু বলবেন, কোথা থেকে এসেছেন? হ্যালো লিসেনার্স, আমি মোহাম্মদ তোয়াসিম শাহরিয়ার, বিএনএম পাবলিক কলেজের স্টুডেন্ট। আমি হাজারীবাগ থেকে এসেছি। আমি যে ঘটনাটা শেয়ার করবো এটা আমার আম্মুর সাথে ঘটে যাওয়া ঘটনা। মহরম মাসের ঘটনা, প্রায় 1 বছর আগে ঘটনা। আমার আম্মু হোসেন ধালানে কায়েসের লাড্ডু দিয়েছিলেন, প্রতি বছরই দেন, এর আগের বছর দিয়েছেন। তার বাসায় নিয়ে আসতেছিলেন প্রায় 1:45 বাজে। কোনো সিএনজি গাড়ি রিক্সা কিছুই ছিল না। হাঁটতে হাঁটতে পুরান ঢাকায় তারা মসজিদের সামনে আসেন। সেখানে ওখানে অনেক ঠান্ডা ছিল, কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। একটা সিএনজি দেখতে পেলেন।
সিএনজি কে আমার আব্বু জিজ্ঞেস করলেন সিএনজি যাবে নাকি। সিএনজি লোকটা ছিল বুড়ো টাইপের, 60-65 বছরের। তার পরনে ছিল একটা পাঞ্জাবি সাদা রঙের আর উপরে একটা কোটির মতো। আর আমার আম্মু যে লাড্ডুটা নিয়ে আসতেছিলেন সেটা ছিল 1 কেজি, 15 থেকে 20টা ছিল একটা বাক্সটি আমার আম্মু তার ব্যাগে নিয়েছিলেন এবং ব্যাগে চেনটি আটকাননি। আমরা সিএনজি ওয়ালাকে যে সময় জিজ্ঞেস করা হলো সে যাবে নাকি, সে বললো সে আজিমপুর কবরস্থান পর্যন্ত যাবে। আমার আব্বু উঠে গেল আমার আম্মুর সাথে। উঠে যাওয়ার পর সিএনজি থেকে একটা স্ট্রং স্মেল আসতেছিল বেলি ফুলের। আমার আম্মু যতক্ষণ সিএনজিতে ছিল ততক্ষণই পাচ্ছিলেন। আচ্ছা, লোকটি কবরস্থানে আজিমপুর কবরস্থানে না গিয়ে লালবাগ থেকে চৌধুরী বাজারে এসে থামলো। আর ওর আওয়াজটা হয়ে গেছে আরো মোটা হয়ে গেছিল, বলে আমি আর আগে যাব না। আর আমার আব্বু আম্মু নেমে গেল আর সিএনজি ওয়ালাটাকে টাকা দিয়ে দিল। আর সিএনজি ওয়ালাটা একটা সরু গলিতে ঢুকে গেল আর সে গলিতে কোনো রাস্তা নেই। সে 5 মিনিট পর রাস্তা শেষ হয়ে যায় সিএনজি যাওয়ার। আমার আম্মু 5-10 মিনিট অপেক্ষা করলেন কিন্তু সিএনজিটা বের হলো না। আর গলির ভিতরে কোনো গ্যারেজ নেই যে সিএনজিটা থামবে। আমার আম্মু আস্তে আস্তে হেঁটে হেঁটে আমার আব্বুর সাথে রিক্সা নিয়ে আমাদের বাসায় এসে বললেন। ঘটনা এখনো শেষ হয়নি। আমার আম্মু যে সময় প্যাকেটটা খুললেন বাসায় এসে, তার মধ্যে বাক্সতে শুধুমাত্র 4টি লাড্ডু পেলেন আর ভাঙ্গা ভাঙ্গা গুঁড়া গুঁড়া। এটা দেখে আমার আম্মু অনেক অবাক হলেন। আর যে সময় এটা একটা হুজুরকে জিজ্ঞেস করা হয়, হুজুর বলল যে সময় স্মেলটা পাচ্ছিলেন ওই সময় ওই জিনিসটা এই লাড্ডুটা শেষ করে ফেলছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। মেনি থ্যাংক রাসেল ভাই এগেইন। লিসনার্স, আমি এখন যে ঘটনাটা শেয়ার করব সেই ঘটনাটা আমার মাসির, আমার ছোট মাসির কাছ থেকে শোনা। কিছুদিন আগেই তাদের বাসায় গিয়েছিলাম। তো ঘটনাটা এমন ছিল যে আমার মা আর মাসি খুব একটা বড় না তখনকার ঘটনা। দিদাবাড়িতে আমি গিয়েও দেখেছিলাম যে আম গাছটার কথা মাসি বলেছিল, সে আম গাছটাকে দেখেছিলাম। তো আমার মা প্রথম জিনিসটা যে জিনিসটা দেখতে পায় যে একদিন ওই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আম গাছে দেখতে পায় যে হচ্ছে লম্বা সাদা কাপড়ওয়ালা কেউ একজন বসে মাকে ডাকছে। তো মা অনেক ভয় পেয়ে যায়, ভয় পেয়ে চলে যায়। পরের ঘটনা ঘটে মাসির সাথে। মাসি এরকমই ভাবে একদিন যাওয়ার সময় দেখতে পায় যে অনেক বড় একটা মানুষ গাছের উপরে, অনেক বড় বড় চুল। তো মাসিও দেখে ভয় পায়, ভয় পেয়ে চলে যায়। এই পর্যন্তই ঘটনা থেমে থাকে নাই। তো আমার মাসি যে সময় বাসায় থাকতো, আমার মেঝো মামা অনেক কড়া টাইপের ছিল। তো মেঝো মামার রেস্ট্রিকশনস ছিল বাসার বাইরে সবসময় থাকা যাবে না। তো মাসি হচ্ছে যে সময় মামা থাকতো না সে সময় গেটে দাঁড়ায় থাকতো। তো একদিন বিকেল বেলায় মাসি গেটে দাঁড়ায় ছিল। তো একসময় হুট করে দেখতে পায় যে মেইন রোড থেকে মামা আমাদের দিদাবাড়ির রাস্তায় নেমে আসে। তো মাসি দেখে সঙ্গে সঙ্গেই হচ্ছে বাড়ির ভিতরে ঢুকে পড়ে, যেহেতু মামা আসতে থাকে এই জন্য। তো মাসি গেটটা লাগায় দেয়। তো দিদাবাড়ির যে গেটের পাশে যে বেড়াগুলি ছিল, তো মাসি ওই বেড়ার ফুটা দিয়ে দেখতে থাকে যে মামা আসতে থাকে। তো মাসি একটু দূরে যায়, গিয়ে ওয়েট করতে থাকে যে মামা আসবে, গেট খুলে দিবে। তো জাস্ট একটু দূরে যাওয়ার পরেই মাসি গেটে নকের শব্দ শুনতে পায় যে কেউ একজন গেটে নক করছে। তো মাসি তাড়াহুড়ো করে যায় যে মামা আসছে, গেট খুলে দিতে হবে। যখন মাসি গেট খুলে দেয় তখনই ঘটে ভয়ঙ্কর ঘটনাটা। মাসি গেট খুলে দেওয়ার পরে দেখে কেউই নাই। জাস্ট ওই মুহূর্তে একটা দমকা বাতাস মাসির মুখের উপর দিয়ে বয়ে যায়। এটাই ছিল মাসির ঘটনা রাসেল ভাই। আর আরেকটা ঘটনা মাসি কিছুদিন আগে আমায় বলে, সেই ঘটনাটা মাসির কিছুদিন আগে যে ছেলেটা হয়েছে তাকে নিয়ে। রাসেল ভাই ঘটনাটা এমন ছিল যে একদিন রাত্রে হুট করে যে ছেলেটা হয়েছে তার হচ্ছে যে সে অনেক জোরে জোরে কান্নাকাটি করতে থাকে, রাত্রেবেলা থেকে শুরু হয়। আসলে ভাই কান্নাকাটিটা এত বেশি ব্যাপক ছিল যে সারা রাত সে কান্নাকাটি করে। আমার দিদা তখন মাসি বাসায় ছিল। তো ভোর পর্যন্ত সে কান্নাকাটি করতে থাকে। ভোর হলেই মাসি মেজোকে জানায় যে কাউকে ডেকে নিয়ে আসার জন্য। তো ওই পাড়ায় একজন মৌলবি সাহেব ছিলেন, তাকে ডেকে নিয়ে আসা হয় একটু ঝেড়ে দেওয়ার জন্য। তো মৌলবি সাহেব আসেন। মৌলবি সাহেব এসে একটা কথা বলেন যে হচ্ছে আমি ওকে একটু ফু দিয়ে যাচ্ছি আর একটা তাবিজ দিয়ে যাচ্ছি, এই তাবিজটা যেন ওর কাছ থেকে আলাদা না হয়। তো
এরকমই ভাবে থাকতে থাকে। তো তাবিজ দেওয়ার কিছুক্ষণ পরেই রাসেল ভাই তার কান্না একদম বন্ধ হয়ে যায়। সন্ধ্যার দিক সে ঠিক থাকে, সন্ধ্যার দিক শুরু হয় ঘটনা। সন্ধ্যার দিক রাসেল ভাই আবার সে চিৎকার করে তার কান্না শুরু হয়। মাসি প্রথম যে জিনিসটা লক্ষ্য করে রাসেল ভাই মাসি দেখে যে পিচিটার হাতে সে তাবিজটা নাই। তাবিজটা অনেক জায়গায় খুঁজেছে রাসেল ভাই, কিন্তু কোথাও তাবিজটা খুঁজে পায় নাই। রাসেল ভাই আবার মৌলভী সাহেবকে ডেকে নিয়ে আসা হয়। মৌলভী সাহেব বলেন যে জিনিসটা ওকে ধরেছে সেই জিনিসটা একটু বেশি শক্তিশালী, তাই হচ্ছে হয়তো তার কোনো কারণেই অথবা তার শক্তিতেই তাবিজটা কোথাও পড়ে গেছে। আসলে এরকম ছিল ব্যাপারটা। তারপরে মৌলভী সাহেব জানার আর কি যে বাসার চার কোনায় হচ্ছে তাবিজ পুঁতি দিয়ে যান, তারপরে আর কোনো সমস্যা হয়নি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গেস্টের কাছে, এবং আপনার নামটা আরেকবার সবাইকে বলবেন এবং আপনার ঘটনাটা শোনাবেন সবাইকে প্লিজ। আমি সুব্রত ঘোষ, ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে আসছি। রাসেল ভাই আবার ধন্যবাদ আপনাকে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার। মোস্ট ওয়েলকাম। আমি এখন যে ঘটনাটা বলবো, ঘটনাটা আমার নিজের সাথে ঘটে যাওয়া অসংখ্য ঘটনার ভিতরে একটা ঘটনা। ঘটনাটা ঘটে 2011 সালের রোজার ঈদের পরে। তা আমি রোজার বন্ধতে আমি বাড়িতে যাই। তা বাড়ি থেকে রোজার পরে আমি রওনা করব, তখন আমি বাসে উঠি বাড়ি থেকে 5 থেকে 6 কিলোমিটার দূরে একটা বাস স্ট্যান্ড থেকে। তো ওইখানে যাওয়ার আমার গাড়ির বাসের সময় ছিল রাত 8টা। তা আমার বাবার বাইক আছে, বাবা বলছে যে বাইকে করে উনি আমাকে পৌঁছায় দিয়ে আসবেন। তো আমরা 7:30টার দিকে রওনা করি। তো বাবা তখন বললেন যে আচ্ছা তুমি অনেকদিন পরে আসছো, তুমি বাইকটা চালাও। তা তখন বৃষ্টি হয়েছিল, একটু ঠান্ডা ঠান্ডা ভাব হচ্ছে। তা আমি বাইকটা চালাচ্ছি, চালাইতে চালাইতে রাস্তার মাঝে একটা বড় বট গাছ আছে। তো ওই বট গাছের অনেক কথা আমি শুনছি, তো আমার অনেক ভয় লাগছে। তো আমি যখন বট গাছটা পার হয়ে যাই তখন আমার ভিতরে একটা ভয় কাজ করে, এবং তখন আমি একটা জিনিস লক্ষ্য করি। জিনিসটা হচ্ছে যে আমার পাশে একটা বাইক হাই স্পিডে এসে এবং আমার সাথে একই সাথে তাল মিলিয়ে চলতে শুরু করছে। আমি একবার ঘাড় ফিরাইতে গেলে আমার বাবা পিছ থেকে আমাকে জোরে চাপটা ধরে বলে তুমি সোজা সামনের দিকে চালাবা। আমি তারপরও না শুনে আমি ডাইনে তাকাই, দেখি যে 2টা লোক যারা বাইকে ছিলেন তাদের একজনেরও মাথা নাই এবং তারা পুরা কালো ড্রেস পরা। আমি দেখে আমি আর কিছু বুঝতে পারতেছি না। আমি আরো জোরে বাইকটা স্পিডে চালাচ্ছি এবং দেখলাম যে পাশ থেকে কিচ্ছু নাই। এইবার আমি আরেকটা জিনিস ফেস করতে যাচ্ছি। জিনিসটা হচ্ছে আমি স্পিডে চালাচ্ছি, আমার বাবা বলতেছে তোমার চালানো হচ্ছে না, কিন্তু আমি বাবাকে বলতে পারতেছি না যে আমি কি দেখছি। এবং আরেকটা জিনিস আমি লক্ষ্য করতে থাকি যে একটা বাইকে 2 জন থাকলে যে স্পিডে চলবে, কিন্তু 4 জন থাকলে কিন্তু সেই স্পিডে চলবে না। আমার মনে হচ্ছে আমার বাইকে 2 জনের ব্যতীত 4 জন আছি আমরা, আমার স্পিডটা কমে যাচ্ছে। তখন আমি পিছ থেকে দেখার চেষ্টা করি, আমার বাবা বাধা দেয়। তারপর আমি আবার দেখার চেষ্টা করি, আমি যেটা দেখি সেটা খুবই খারাপ। সেটা হচ্ছে কি আমরা বাইকে 2 জন নাই, আমরা বাইকে 3 জন হয়ে গেছি। আমার পিছনে যে আছে তার আমি ডান পাশে ডানাটা আমি দেখতে পাই, এবং আমি আর কিছু না ভেবে আমি মনে করি যে আমার কোনোভাবেই যাইতে হবে। এবং আমি অনেক বাধা সত্ত্বেও, অনেক খারাপ লাগা সত্ত্বেও আমি স্ট্যান্ডে পৌঁছাই। ওই রাত্রে আমি যখন ঢাকায় ফিরি তখন আমার রাত্রে ভিতরে ঘুম হয় নাই, যে একটা জিনিস ভেবে যে আমার সাথে কি ছিল। এটা আমি এখনো বুঝতে পারি নাই যে আমার সাথে কি ঘটছিল সেদিন। আসলে এই ছিল আমার ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে আপনার ঘটনার জন্য অনেক অনেক ধন্যবাদ। অপু সাহা আমাদের SMS করেছেন রাজশাহী থেকে, এবং তিনি ভূত FM শুনছেন এবং এনজয় করছেন, এবং আমাদেরকে SMS করেছেন এছাড়াও আশরাফুল উত্তরা থেকে। আজকে প্রথম তিনি প্রোগ্রাম শুনছেন, খুব ভালো লাগছে। ওয়েলকাম টু ভূত FM, এবং আশা করছি এখন থেকে রেগুলার পেয়ে যাবেন। নূর আমাদের SMS করেছেন যে আচ্ছা, তিনি বলছেন যে SMS আমাদের পড়া হয় না কেন।